নমস্কার, আমি সুব্রত মণ্ডল, নিউবনগা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। পারুল প্রকাশনীর কর্ণধার শ্রী গৌরদাস সাহা মহাশয়ের ইচ্ছাকে ঐকান্তিক মর্যাদা দিয়ে জি ডিজিটাল ফেসবুক লাইভ পেজে উপস্থিত হয়েছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই অনুষ্ঠানে তোমাদের সবাইকেই স্বাগত। এক ভয়ঙ্কর যুদ্ধকালীন পরিস্থিতি চলছে এখন। আমরা এই যুদ্ধের বিরুদ্ধে জয়লাভ করবই। তার জন্যেই লকডাউন, তার জন্যেই বাড়িতে আছি, গৃহবন্দী আছি, ঘরের মধ্যেই আছি। শুধু ঘরের মধ্যেই বসে থাকলে তো চলবে না, পড়াশোনাটাও সমানতালে চালাতে হবে। আমরা সবাই আশাবাদী মানুষ। আমরা আশা করছি একদিন জীবাণু ঘুমালে আবার দেখা হবে নতুন সকালে। কিন্তু তখন খুব কম সময়ের ব্যবধানে হঠাৎ যদি তোমাদের পরীক্ষাটা কাছে এসে যায়, তাই বাড়িতে তোমরা যেমনভাবে পড়াশোনা করছো করো, আর এই রকম ডিজিটাল ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনাকে আরও ত্বরান্বিত করে নাও। এই সমস্ত ক্লাসে তোমাদের অনেক উপকার হবে বলেই আমি মনে করি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত যে কবিতা আমরা আলোচনা করব, সেই কবিতা আজকের শুরু করার আগে আমার একটা প্রবাদের কথা খুব মনে পড়ছে। কি সেই প্রবাদ? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ একতাই বল, আর বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা একাকী হয়ে যাওয়া বা বিভাগ হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া, তা মৃত্যুরই শামিল। একটা খুব ছোট্ট গল্প তোমরাও জানো, আমরাও জানি, সেই ছোটবেলা থেকে শুনে আসছি। এক মরণাপন্ন বৃদ্ধ পিতা, তিনি তার 3 সন্তানকে ডাকলেন, প্রত্যেকের হাতে একটি করে লাঠি দিলেন এবং বললেন, তোমরা এগুলোকে ভাঙো। অনায়াসে সহজেই সেই লাঠিগুলোকে প্রত্যেক ছেলে বা পুত্র ভেঙে ফেলল। এইবার সেই পিতা তিনি কি করলেন? প্রত্যেকের হাতে এক গুচ্ছ করে লাঠি দিলেন এবং বললেন, এবার ভাঙো তো দেখি। তখন অত্যন্ত সহজেই সেই লাঠির গুচ্ছ কোনো পুত্রই ভাঙতে পারল না। পিতা বললেন, তোমরা যদি এই লাঠির মতো একসঙ্গে থাকো, তাহলে কোনো শত্রু বা বিপদ তোমাদের বিপদে ফেলতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আর তাই তোমাদের একসঙ্গে থাকতে হবে। এই একসঙ্গে থাকতে হবে, এটা যেমন নীতিগল্পে শুনতে পাচ্ছি। মানুষের মধ্যে যখন বিচ্ছিন্নতা আসে, মানুষের মধ্যে আসে এবং মানুষকে কোনো অশুভ শক্তি বিচ্ছিন্ন করে দেয়, একত্রে থাকতে দেয় না, তখন যুগে যুগে কালে কালে যুগ পুরুষরা আবির্ভূত হয়েছেন আমাদের পথ দেখাবার জন্য, জাতিকে পথ দেখাবার জন্য, দেশকে, রাষ্ট্রকে পথ দেখাবার জন্য। তার পাশাপাশি কবি সাহিত্যিকরাও তাদের কলমের আগায় ফুটিয়ে তুলেছেন তাদের কথা, তাদের ধ্বনি, তাদের পদ, তাদের শব্দ, তাদের বাক্য, তাদের ছন্দের ঝঙ্কারে ফুটিয়ে তুলেছেন তাদের সেই আদর্শের কথা। তারা নির্দেশ দিয়েছেন, বার্তা দিয়েছেন সমাজকে। কবি মৃদুল দাশগুপ্তের কথা খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন যে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই লেখালেখি, গান গাওয়া, আঁকা আঁকি এসব শিল্পকলার বিষয়, এসবই ব্যর্থ হয়ে যাবে যদি যে মা, আমাদের জন্মদাত্রী মা, আমাদের জন্মভূমি মা, আমাদের দেশ মাতৃকা মা যদি ক্রন্দন করে, যদি সন্তান হারানোর বেদনায় ক্রন্দন করে, তাহলে তার পাশে যদি না থাকি, অর্থাৎ আমাদের সচেতন হতে হবে। আর মাত্র 20 বছর বয়সে সেই 1952 খ্রিস্টাব্দে একজন কবির কলমে ধ্বনিত হয়েছিল সেই বিখ্যাত কবিতার লাইন, কবিতা যমুনাবতী। মনে পড়ছে? তোমরা অনেক ছোট, আর একটু বড় হলে জানবে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে,
আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। যে মানুষ অসহায়, যে মানুষ কেবল বাঁচবার জন্য বাঁচে, তাদেরকে নিয়ে এই কবিতা। বলিষ্ঠ সেই কলম, তিনি অর্থাৎ সেই কবি আজ 88 বছরে উপনীত হয়েছেন। তিনি 88 বছরের বয়স্ক কবি, বলিষ্ঠ কবি। কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি সেই বলিষ্ঠ কবি, মেরুদণ্ড সোজা রাখবার কবি, আমাদের মধ্যে তফাৎ ঘটিয়ে দেয় যে শির দাঁড়া, সেই শির দাঁড়া সোজা রেখে সত্য কথনের কবি, কবি শঙ্খ ঘোষ। আমি শঙ্খ ঘোষের কথাই বলছি। আজ আমাদের সেই সাধারণ মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা এসেছে, তাদেরকে এক জায়গায় থাকতে হবে। আমাদের মধ্যে যে দুর্বলতা এসেছে, আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ হওয়ার যে অভাব দেখা দিয়েছে, সেই অভাবকে পূরণের জন্য কবি বর্তমান পরিস্থিতির উপর বিচার করে তিনি যে কবিতা লিখেছেন, সেই কবিতাই আজ আমাদের পাঠ্য। আজকে আমরা সেই কবিতা নিয়ে আলোচনা করব। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষের নাম কিন্তু কবি শঙ্খ ঘোষ নয়, তার চিত্তপ্রিয় ঘোষ। জন্ম এখনকার যে বাংলাদেশ, সে বাংলাদেশের বরিশালে। তারপর কলকাতায় চলে আসা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ করা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএতে ফার্স্ট ছিলেন তিনি। তারপর নানান জায়গায় শিক্ষকতা, তারপর নানান জায়গায় অধ্যাপনা। কিন্তু সেই যে 20 বছর বয়স থেকেই তার কাব্য সাধনা শুরু হয়েছিল, বা তার কিছু আগে থেকেই শুরু হয়েছিল, সেই ছাত্র জীবন থেকেই আজও তা সমানভাবে অব্যাহত চলছে। তার কলম ঝলসে উঠেছে বারংবার। যখন সমাজে প্রচণ্ড অন্যায় তার গতির বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছে সাধারণ মানুষকে, অত্যন্ত সাধারণ মানুষকে, নিম্নবৃত্তধৃত নিম্নবিত্ত মানুষকে, যাদের নুন আনতে পান্তা ফুটিয়ে যায়, তাদের হয়ে তিনি কলম ধরেছেন। কলম ধরেছেন আমাদের মতো সাধারণ মানুষদের হয়ে, কলম ধরেছেন মানব জাতির হয়ে, সভ্যতার হয়ে। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে পারলেন, চোখে চোখ রেখে বলতে পারতেন। তাই তিনি স্লোগান কবিতায় বলছেন, এমনি ভাবে থাকতে গেলে শেষ নেই শঙ্কার, মারের জবাবে মার, বুকের ভেতর অন্ধকারে চমকে ওঠে হাড়, মারের জবাবে মার। তো শঙ্খ ঘোষ বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেছেন, কিছু কিশোর সাহিত্য রচনা করেছেন, কিছু প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম, প্রথমে আমাদের নাম মনে, প্রথম কাব্যগ্রন্থ অবশ্যই দিনগুলি রাতগুলি, কিন্তু যেটা অত্যন্ত বিখ্যাত হয়ে আছে, সেই বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বাবরের প্রার্থনা। তোমরা বড় হয়ে পড়বে, শুনবে। পাঁজরে দাঁড়ের শব্দ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, জলই পাষাণ হয়ে আছে, ইত্যাদি নানান ধরনের কাব্য, বিখ্যাত কাব্য। আজ আমরা যে কবিতাটা আলোচনা করতে চলেছি, সেই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার এই জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, কখনো রবীন্দ্র পুরস্কার, কখনো সাহিত্য একাডেমি পুরস্কার, কখনো কবির সম্মান বা সরস্বতী সম্মান, পদ্মভূষণ। তাছাড়া সাহিত্যের সর্বোৎকৃষ্ট সম্মান হিসেবে সেই জ্ঞানপীঠ পুরস্কারও কিন্তু তার দখলে। তো জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থের সমস্ত কবিতাই তিনি রচনা করেছেন 2000 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যে। আমরা একটু যদি স্মরণ করি, আমাদের নিশ্চিত মনে পড়বে, তোমরা অনেক ছোট, আমাদের নিশ্চিত মনে পড়বে সেই জীবন্ত স্মৃতি। 2000 থেকে 2003, 2004 সালে প্রকাশিত হয়েছিল তার এই কাব্য। 2000 থেকে 2003 সালে এই কাব্যের সমস্ত কবিতাগুলি তিনি রচনা করেছেন। 2000 থেকে 2003 সাল কি রাজ্যের ক্ষেত্রে, কি রাষ্ট্রের ক্ষেত্রে, কি আন্তর্জাতিক ক্ষেত্রে এক অদ্ভুত অস্থিরতার কাল। একটা শতাব্দী শেষ হয়েছে, আর একটা শতাব্দী তার যাত্রা সবে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা মানুষকে সুস্থির থাকতে দেয়নি। মানুষ সেই
সভ্যতা, সমাজ, এ সমস্ত কিছুতেই এমন এক সংকটের মুখোমুখি পড়ে গেল, মানুষ নিজে কিভাবে বাঁচবে সেই পথ খুঁজে পেল না। মানুষের চারিদিকে সেই সংকট। কিভাবে? কবি বর্ণনা করছেন যে ডান পাশে ধস, ধস তো পাহাড় থেকে নামে, উঁচু থেকে নিচুতে নামে, সেই ধস নেমেছে, মানুষের সভ্যতার ধস নেমেছে, সংকট এমন জায়গায় গিয়েছে, মানুষের মূল্যবোধের ধস নেমেছে, মানুষের লোভ, লালসা, সাম্রাজ্যবাদী মনোভাব, আগ্রাসনী সেই মনোভাব এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, নির্বিচারে হত্যা, রক্তপাত, রক্তের কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে চলেছে। তাই কবি অনেক আক্ষেপ করেই বলছেন, আমাদের ডান পাশে ধস আর বাম পাশে গিরিখা, দুই গিরির মাঝখান থেকে যে রাস্তা ভয়ঙ্কর মৃত্যুকুটিল রাস্তা, উপল বিছানো পথ মৃত্যুকে হাতছানি দেয়, আর নিচে পায়ে পায়ে যে এগিয়ে যাবে মানুষ, সেই পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ বরফ জমাট বাঁধা বাধা, সেই বাধাকে অতিক্রম করতে পারছে না মানুষ, এতই নির্বিচারে হত্যা হয়েছে। আর মাথার উপর বোমারু বিমানের আঘাত, যখন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে দখল করতে চায়, যখন এই তাদের অহংকার উদ্যত হয়ে যখন তারা বোম ব্লাস্ট করায়, বোমা বিস্ফোরণ ঘটায়, তখন নির্বিচার হত্যা হতে থাকে। তিনি বলছে যে আমাদের ঘর গেছে উড়ে, আমাদের মাথার উপরে ছাদ বলতে খোলা আকাশ। তিনি বলছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অদ্ভুত। তিনি বলছেন যে আমাদের তো কোনোখানে পথ নেই। কি অদ্ভুত! ডান পাশে, বাম পাশে, মাথার উপরে বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ, কোনোখানে তো আর পথ নেই, অর্থাৎ বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই। আমরা আবার একাদশ চরণে এই ধরনেরই বাক্যের পুনরাবৃত্তি শুনব। তার আগে তিনি কি বলছেন না, তিনি বলছেন ছড়ানো রয়েছে চারিপাশে আমাদের শিশুদের সব, শিশুদের সব। এটা তোমরা খুব ভালো করে খেয়াল করো যে শিশুদের সব, এই শিশুটা কেন শিশু? আজকে যারা শিশু, কাল তারা কিশোর, পরশু তারা যুবক। যুবকরাই তো রাষ্ট্রের দায়িত্ব ধরবে, যুবকরাই তো এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে যারা শিশু, কাল তারা শিশুর পিতা। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। সেই শিশু যদি মারা যায়, তাহলে দেশ, কাল, সভ্যতার গ্যাপ, অর্থাৎ একটা সংকট তৈরি হবে, সেই জায়গা পূরণের লোক থাকবে না। আর শিশু, ফুল, এটা বড় পবিত্র। চোখের সামনে যদি কোনো আত্মা হতে জন্ম নিয়েছে যে, সেই সন্তান, সেই পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, শিশু যদি মারা যায়, যদি অকালে চলে যায়, তাহলে তার মতো যন্ত্রণা আর নেই। কবি অনুভব করেছে সেই শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে, শিশুদের সব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইখানেই একদিকে স্নেহ, মায়া, মমতা, আর আরেকদিকে সভ্যতার সংকট, তার সভ্যতার হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া সেই শূন্য স্থান পূরণের একটা অসম্ভব রকমের ভয়, শঙ্কা কবির মনে কাজ করছে। তাই তিনি বলছেন দ্বিধা থর থর কণ্ঠে, কততম চরণে এসে? না, তিনি বলছেন দশম চরণে এসে, যে এ মুহূর্তে মরে যাব নাকি। অদ্ভুত কথা। এই বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। তোমরা ভালো করে খেয়াল করো যে এই মুহূর্তে মরে যাব নাকি। আমরা অনেক সময় বলি খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা পাচ্ছি, তখন আমরা বলি যে এই মুহূর্তে মরে যাব নাকি বলি। কিন্তু দেখো কবির কলম কতটা দৃঢ়, কতটা আশাবাদী। তিনি, আমাদের কি মনে হতে পারে এর মধ্যে নৈরাশ্যবাদ ফুটে উঠেছে? হ্যাঁ অথবা না, তোমরা বুঝতে পারছো না, আমি ব্যাখ্যাটা করে দিই। এ মুহূর্তে মরে যাব নাকি, এটা কি ধরনের বাক্য? প্রশ্নবোধক বাক্য, একদম ঠিক। তাহলে আমি যদি বলি এই প্রশ্ন চিহ্ন পরিহার করো, তাহলে যে বাক্যটি পরিণত হবে বা রূপান্তরিত হবে সেটা কোন ধরনের বাক্য? না, সেটি একটি নেতিবাচক বাক্য বা নাবাচক বাক্য। কিভাবে? না, আমরা কি এই মুহূর্তে মরে যাব নাকি? না, আমরা এই মুহূর্তে মরে যাব না। তাহলে আমরা এই মুহূর্তে মরে যাব না, তখন আমাদের মনে প্রশ্ন জাগছে কি ব্যাপার। তাহলে কবি কি নেতিবাচক বা নেগেটিভ বা হতাশা ব্যঞ্জক কোনো কথা বলতে চাইলেন? না, একদম নয়। আমরা মরে যাব না এই কথার, এই হতাশা ব্যঞ্জকতা কথা নয়, এই নিতেছে প্রচন্ড ইতিবাচকতার ঢেউ। কারণ আমরা মরে যাব না, আমরা বেঁচে থাকবো।
আমরা মরে যাব না, আমরা বেঁচে থাকবো। তাহলে এ মুহূর্তে মরে যাব নাকি? এটা প্রশ্নবোধক বাক্য। আমরা নেতিবাচক বাক্যে যদি পরিণত করি, আমরা মরে পরিণত করলাম, আমরা বেঁচে থাকবো। এই বেঁচে থাকবার, এই বাঁচিয়ে রাখবার, দুর্মর যা মরে না, দুর্দম যাকে দমন করা যায় না, সেই দুর্মর দুর্দম আশাবাদ ফুটে উঠেছে কবির কলমে। তারপর তিনি কি বলছেন? আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, ভালো করে তোমরা খেয়াল করে দেখো। তিনি পঞ্চম চরণে বললেন কি? আমাদের পথ নেই কোনো, অর্থাৎ আমাদের মৃত্যুই একমাত্র পথ, আমাদের অসহায়ভাবে মরতে হবে। অথচ একাদশ চরণে তিনি এসে বলছেন আমাদের পথ নেই আর। বাক্য দুটোর মধ্যে একটু সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে, প্রায় মনে হচ্ছে একই, কিন্তু না। ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আসলে এগুলো সাধারণ সহায়িকা বইতে হয়তো থাকবে না। তোমরা এগুলো ভালো করে বুঝে নাও একটু, যে আমাদের পথ নেই আর। বাহ্যিকভাবে কি মনে হচ্ছে না কবি আবার নেতিবাচক ভাবনায় কথা বলছেন? একদম নয়। আমাদের পথ নেই আর, তারপরে আবার দ্বাদশ চরণের কথাগুলো যদি আমরা ধরি তাহলে কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমাদের বেঁধে বেঁধে থাকা ছাড়া, আমাদের একত্রিত থাকা ছাড়া, আমাদের সঙ্গবদ্ধ থাকা ছাড়া, আমাদের গোষ্ঠীবদ্ধ থাকা ছাড়া আমাদের আর কোনো পথ নেই বাঁচবার। অর্থাৎ আমরা বাঁচবো, তবে একা নয়, তবে বিচ্ছিন্নভাবে নয়, সমষ্টিগতভাবে। আমরা ব্যক্তিক নয়, আমরা নৈর্ব্যক্তিকভাবে বাঁচবো। আমরা কোনো প্রতিবাদ করতে যাব, একা নয়, আমরা সমষ্টিগতভাবে প্রতিবাদ করব। আমরা কোনো দাবি দেওয়া আদায়ের জন্য যাব, আমরা তাও সমষ্টিভাবে যাব। আমরা সেই পথে এগিয়ে যাব। তাহলে একটা জিনিস বোঝা গেল কি? এই কবিতাটি 24টি চরণে বিধৃত। প্রথম 12টি চরণ, দ্বিতীয় 12টি চরণ, দুটি অংশে বিভক্ত। এই প্রথম 12টি চরণে আমরা কি দেখতে পেলাম? হ্যাঁ, মাঝে মাঝে উপরের স্তরে দেখতে পেলাম, বাহ্যিকভাবে দেখতে পেলাম না নেতিবাচকতার কিছু কথা কবি বলছেন। কিন্তু ওই যে কবি তো বলিষ্ঠ কবি, কবি তো ইতিবাচক কবি, কবি তো সমাজকে বার্তা দিতে এসেছেন, কবি তো সমাজকে সেই বাঁচার পথ দেখাতে এসেছেন, মুক্তির পথ দেখাতে এসেছেন। তাই তিনি কি বলছেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি, আসতে হবে, আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে, না হলে কিন্তু আমাদের আর অন্য কোনো পথ নেই। আমাদের বেঁধে বেঁধেই থাকতে হবে, হাতে হাত বেঁধে সমষ্টিগতভাবে। তারপর পরের যে দ্বিতীয় অংশ শুরু করছেন, আমাদের ইতিহাস নেই, আমাদের, তিনি বারবার আমাদের কথাটা বলছেন। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের নামক, আমাদের কি? আমাদের একটা সর্বনাম পদ। আমাদের কি? আমাদের একটা ব্যক্তিবাচক সর্বনাম, আমাদের একটা বহু বচনীয় উত্তম পুরুষ। তাহলে বহু বচনীয় উত্তম পুরুষের সর্বনাম, এই ব্যক্তিবাচক সর্বনাম পদের দ্বারা তিনি বারংবার, কতবার আমাদের এই শব্দটি ব্যবহার করেছেন, এই পদটি ব্যবহার করেছেন 10 বার। আর আমার এই শব্দটি ব্যবহার করেছেন কবার? 3 বার। তাহলে আমার এবং আমাদের এই 13 বার উচ্চারণ করেছেন এইটুকু কবিতার মধ্যে। কেন না? তার পরতে পরতে তাৎপর্যকে উন্মোচন করতে চেয়েছেন তিনি, তার গভীরতর তাৎপর্য রয়ে গেছে। এই যে তিনি বলছেন আমাদের, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ওরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যারা। কি ব্যাপার? ওরা, যারা, আর ইনি বলছেন আমাদের। হ্যাঁ, সমাজের সেই নিপীড়িত শ্রেণীর মানুষ, যারা অত্যন্ত সাধারণ মানুষ, যাদের একবেলা না খাটলে তাদের অন্ন সংস্থান হবে না। আজকের এই লকডাউনের দিনে তারা প্রচন্ড অসহায়ভাবে আছে। তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে। অনেক সমাজসেবী সংগঠনও এগিয়ে আসছেন। তো এই সব মানুষ, আমি যেটা বলছিলাম, তিনি বলছেন আমাদের, এই সব মানুষের প্রতিনিধি হয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যারা। কেন? তিনি বলছেন যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা দুর্বল, উৎপীড়িত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, যাদের চোখের জলের কোনোদিন কোনো হিসাব নিলে না, যারা কোনোদিন ভেবেও পেল না, সমস্ত কিছু থেকেও আজ তাদের কেন কোনো কিছুতেই অধিকার নেই, এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। তিনি সেই সব মানুষের হয়ে সাহিত্যের মাধ্যমে সেই কলমকে অস্ত্র করে, তরোয়ার করে তিনি নালিশ জানিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলছেন?
নানা পথে নানা দলে দলে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। ওরা আর কি করে? ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ভাবতো, যদি ওরা বীজ না বুনতো, যদি ওরা ধান না বুনতো, যদি ওরা ধান না কাটতো, যদি ওরা গম না কাটতো, আজ আমাদের মুখের অন্ন ভাত কিংবা রুটি জুটত না। কোথায় তারা দাঁড় টানে? অঙ্গ বঙ্গ কলিঙ্গের ঘাটে ঘাটে ওরা কাজ করে, ওরা নিরন্তর কাজ করে। সে সময়ও কাজ করেছে, এ সময়ও কাজ করছে, যুগ যুগ ধরে, কালের পর কাল ধরে তারা কাজ করতে থাকে। সেই ওরা কোথায়? নগরে প্রান্তরে কাজ করে চলে ওরা। আর কবি শঙ্খ বা আমাদের ইতিহাস নেই। কি গুরুত্বপূর্ণ কথা! ইতিহাস, ইতিহাস কি? ইতিহাস হলো জাতির বা সভ্যতার আত্মবিকাশের কাহিনী। ইতিহাস হলো ঐতিহ্যের বিস্তার। ইতিহাস হলো সংস্কৃতির নিরবিচ্ছিন্ন। ইতিহাস হলো সাল, তারিখ, স্থান, কাল, পাত্র, এ সমস্ত কিছুর অনুপুঙ্খ বর্ণনা, তার সত্য বর্ণনা, তার বৃত্তান্তগুলিকে পর 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 রেখে যাওয়া। কিন্তু আমরা হতাশ। আমরা কি দেখেছি, কি দেখছি? এ সত্য গোপনের ইতিহাস, অনেকাংশেই সত্য গোপনের ইতিহাস। ইতিহাস যারা তৈরি করছেন বা করাচ্ছেন, তারা মুষ্টিমেয় কয়েকজন মানুষ, তারা কিছু মানুষ তাদের মতন করে ইতিহাসটাকে তৈরি করে নিচ্ছেন। আমাদের ইতিহাস নেই। আমাদের বলতে কবি কাদের কথা বললেন? না, কবি সেই নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া মানুষদের কথা বললেন, যেখানে এই আমাদের কবি জয় গোস্বামী দারুণ বলেছেন, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তিনি বলছেন নুন কবিতায়। তো সেই সব মানুষদের ইতিহাস কোথাও আছে? কোথাও নেই। আমরা ইতিহাস পড়েছি, রাজার ইতিহাস, জমিদারের ইতিহাস, সম্রাটের ইতিহাস, সুলতানের ইতিহাস। তাজমহল যিনি গড়েছেন তার ইতিহাস, যে শ্রমিকরা গড়েছে তাদের ইতিহাস কেউ লেখেনি কোথাও। চীনের প্রাচীর আজ সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। প্রাচীরের ইটগুলি, পাথরগুলি যারা গেঁথে তুলেছে, তাদের ইতিহাস কোথাও লেখা নেই। কুলি, মজুর, শ্রমিক, চাষি, যারা শ্রমজীবী মানুষ, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে দিনান্তে দুটি অন্ন সংস্থান করে, তাদের ইতিহাস কোথাও লেখা নেই। তাই কবি বলছেন আমাদের ইতিহাস নেই। অথবা এমন ইতিহাস, কেমন ইতিহাস? না, আমাদের চোখ মুখ ঢাকা। সে কি চোখ মুখ ঢাকা? অন্ধকার। হ্যাঁ, এইসব মানুষগুলি আমাদের মতন সাধারণ মানুষ, আমরা অন্ধকারের যাত্রী। এই যে ইতিহাস আমরা পড়ছি, এই ইতিহাসে আমাদের কথা নেই। আমরা আড়ালে থেকে গেছি, আমরা অন্ধকারে থেকে গেছি। আমাদের ঘরে আলো জ্বলে না। তার কারণ জ্বলবে কি করে? সুকান্ত ভট্টাচার্য সুন্দর বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য, আমি সেই বাতিওয়ালা যে রাস্তায় রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, ঘরে থাকে না বাতি জ্বালবার সামর্থ্য, জমে থাকে দুঃসহ অন্ধকার। এই দুঃসহ অন্ধকারের যাত্রী আমরা। দুঃসহ অন্ধকারের মধ্যেই আমাদের মুখ গুমড়ে কাঁদতে হয়, আমাদের জীবনটা অসহায়ভাবে শেষ হয়ে যায়। আমরা তাই বলছেন কবি, তাদের পক্ষপাত, আমরা ভিখারি 12 মাস। আমরা ভিখারি 12 মাস। ভিখারি শ্লেষের সঙ্গে কথাটা তিনি উচ্চারণ করছেন। কেন উচ্চারণ করছেন? না, ভিখারি কেন 12 মাস? না, তার কারণ আমাদের বাঁচতে হয় অন্যের অনুকম্পায়, অন্যের দয়ায়। তার কারণ আমাদের তো ইতিহাস নেই, অথচ ইতিহাস তো সেই ঐতিহ্যের ধ্বজাবাহী। আমাদের যে ধ্বজা, আমাদের যে ঐতিহ্য, এগুলো হওয়া উচিত ছিল, আসা উচিত ছিল, কিন্তু আমরা আনতে পারিনি। তাই আমাদের কথা কেউ জানেও না। আমরা যে দরজায় দরজায় ফিরেছি, আমরা ভিখারির বেশে আমরা ঘুরেছি, আমাদের কথা কেউ চিন্তা করেনি। কিন্তু ওই যে কথায় আছে, কবির এক প্রজাপতি। ব্রহ্মা যেমন প্রজাপতি, তিনি যেমন প্রজা সৃষ্টি করেছেন, কবিরাও তেমনি তাদের জগৎ সৃষ্টি করেছেন এই কবিতার মাধ্যমে। তাই ছন্দের ঝংকারে, ছন্দের দোলায় আর অলঙ্কারে মায়াজাল সৃষ্টি করে তারা কোথাও সরাসরি বা প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে, কোথাও তাৎপর্য মণ্ডিত করে তাদের সেই ধ্রুব পদ বা ধ্রুব শব্দ বা বার্তা সমাজকে তিনি দিয়ে দিতে চান। কি বলতে চান? যে না, আরো বেঁধে বেঁধে থাকতে হবে, কারণ
তিনি বলছেন কিছুই কোথাও যদি নেই, তিনি সারা কবিতা জুড়ে কি বলতে চাইলেন? ধস, ধ্বংস, হিমানির বাধা, গিরিখাত, রক্তপাত, রক্তের কলুষিত অধ্যায়। তো এই পৃথিবী যারা গড়েছে, পৃথিবী কারা গড়েছে? এই পৃথিবীকে সুন্দর, কুসুমিত, মনোহরা করে তুলেছে যারা, সুজলাং শস্য শ্যামলাং সুন্দর করে তুলেছে যারা, তাদের আজকের কোনো ঠাঁই নেই। তাই কবি বাধ্য হয়ে বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বা মরে গেছে, হয়তো বেঁচে নেই। পৃথিবী কিন্তু পৃথিবীর জায়গাতে আছে, শ্রমজীবী মানুষ কিন্তু শ্রমজীবী মানুষের জায়গাতে আছে, নিরন্ন মানুষ কিন্তু নিরন্ন মানুষের জায়গাতে আছে। কবির কলম গর্জে উঠছে। কেন গর্জে উঠছে? তিনি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, বলছেন হয়তো বা মরে গেছে, কিন্তু বেঁচে থাকবার তাৎপর্যটা কোথায়? তখন তিনি বলছেন যে কিছুই কোথাও যদি নেই, নেতিবাচকতা, আবার সেই দেখো নেতিবাচকতা রীতিবাচকতার দ্বন্দ্ব। তারপরের চরণে তিনি বলছেন তবু তো কজন আছি বাকি। এই আছি বাকি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কিছু মানুষ বেঁচে আছেন, চেতন সম্পন্ন মানুষ, সচেতন মানুষ কিছু বেঁচে আছেন, কবিদের মতন, সাহিত্যিকদের মতন, যুগ পুরুষদের মতন। তারা বেঁচে থাকেন চিরকাল, তাদের কথায়, তাদের কর্মে। যারা কর্মের আর ধর্মের মানুষ, তাদের পক্ষ নিয়ে, আসলে এইসব মানুষগুলিই তো সমাজের পিলসুজ। পিলসুজের উপর কি থাকে? হয় আলোকিত হয় দেশ, আলোকিত হয় সমাজ, আলোকিত হয় সভ্যতা, আর পিলসুজের গা বেয়ে গড়িয়ে পড়তে থাকে পোড়া তেল। আর আমাদের এই সব মানুষগুলোর গা বেয়ে গড়িয়ে পড়তে থাকে ঘাম। তারা ধর্মের মানুষ, তারা কর্মের মানুষ। সেই ধর্মের আর কর্মের মানুষদের কথাই তিনি বলেন আমাদের মতো করে। তাই তিনি বলছেন সংঘর্ষ সম্বন্ধে একটা কথা না বললেই নয়। আমরা অবাক বিষয় লক্ষ্য করেছিলাম, এই শুরুতেই বলেছিলাম যে যদি কোনো রাষ্ট্রনায়ক ভুল করে থাকে, যদি কোনো রাজ্যের বা যদি কোনো দেশের কেউ মানে অধিকর্তা ভুল করে থাকে, তাহলেও কিন্তু তার চোখে চোখ রেখে, তাহলেও কিন্তু কলমকে তরবারিতে পরিণত করে, কলমকে শক্তিশালী করে তিনি কথা বলতে ভয় পাননি। কবি শ্রীজাত বলেছেন তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আর এই শির দাঁড়াটাকে সোজা করে শঙ্খ ঘোষ কি বললেন সবিনয় নিবেদন কবিতায়? তিনি বলছেন দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা, গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। এভাবে হয়? এভাবে হয় না। তিনি একথা বলতেও দ্বিধা করলেন না। তা তিনিই তো বলতে পারেন, তিনিই তো বলতে পারলেন যে কি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। হ্যাঁ, হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে হবে। হাতে হাত যদিও এখন স্পর্শ করা নিষেধ, যদিও এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে আমাদের সবাইকেই। এখানে হাতে হাত রাখা মানে ওই হাতে হাত স্পর্শ করে নয়। এখানে হাতে হাত রাখা মানে সংঘবদ্ধ অবস্থায় থাকা। আমাদের মতের দিকে সংঘবদ্ধ থাকতে হবে, আমাদের পথের দিক দিয়েও সংঘবদ্ধ থাকতে হবে, সমষ্টিগত থাকতে হবে, আমাদের চিন্তার দিক দিয়ে, আমাদের ভাবনার দিক দিয়ে, আমাদের যে বক্তব্যগুলো, আমাদের যে চাওয়া পাওয়াগুলো, আমাদের যে দাবি দেওয়াগুলো, এগুলো আমরা যখন আমরা কোথাও পেশ করতে যাব, তখন আমাদের বলিষ্ঠ সুরে আমাদের একসঙ্গে বলে উঠতে হবে। তাই কবি আয় আর বেঁধে বেঁধে থাকি কবিতায় সেই কথাটাই বারংবার বলে দিতে চাইলেন যে আমাদের আরো বেঁধে বেঁধে থাকতে হবে, আমাদের আরো সংঘবদ্ধ প্রতিবাদের সুরটাকে প্রতিধ্বনিত করতে হবে। এই গেল কবিতার মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ লাইনের তার আভ্যন্তরীণ তাৎপর্যের কথা। মূল বিষয়বস্তু সংক্ষেপে এইরকম। কিছু প্রশ্ন উত্তরে যাব আমরা, অবশ্যই আমি কিছু পরামর্শ দেব তোমাদের। একটু ধরে নিতে পারো এটা একটা টেকনিক। অনেক বেশি সময় পড়লেই যে ভালো রেজাল্ট হবে এমন কোনো কথা নয়। যতটুকু পড়বে সঠিকটুকু পড়ার চেষ্টা করো। উপায় বা সর্বোচ্চ নম্বর পাওয়ার কিছু উপায় আমি বলে দিই। তার আগে বলি এটি একটি দশম শ্রেণীর পাঠ্য কবিতা। এই কবিতাতে কবিতা থেকে মানে যে সমস্ত কবিতা আছে, কবিতা থেকে এমসিকিউ থাকবে 3টি, এসএকিউ থাকবে 4টি,
থাকবে একটি 3 নম্বরের, আর রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের একটি। 5 নম্বরের মধ্যে আবার ভাগ থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো, তোমরা যখন দাগ নম্বর দেবে এবং প্রশ্নের উত্তর লিখতে যাবে, তখন তোমরা অবশ্যই একটা হেডিং করবে, তাহলে এক্সামিনারদের বুঝতে সুবিধা হবে। হেডিং মানে কি? ধরা যায় আমরা একটা প্রশ্ন বলি যে আমাদের পথ নেই কোনো, বা আমাদের পথ নেই আর। আমাদের বলতে কাদের বলা হয়েছে বা কাদের বোঝানো হয়েছে? তুমি দাগ নম্বরটা দিলে, এবার উপরে একটা ছোট্ট করে হেডিং করো, কিরকম? আমাদের বলতে ড্যাশ দিয়ে দাও, দিয়ে লেখো কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। এবার আমরা বলতে এবার উত্তরটা লেখো, যে কবি সেই সব নিরন্ন মানুষ, অত্যন্ত নিম্ন শ্রেণীর সাধারণ, অত্যন্ত সাধারণ মানুষদের প্রতিনিধিকে, মানে নিজের প্রতিনিধি হয়ে সেই সব সাধারণ মানুষদের কথা বলতে চেয়েছেন। এইবার তার একটা প্যারাগ্রাফ হয়ে গেল। ধরা যাক একটা 5 নম্বরের প্রশ্নের 3টি অন্তর্বিভাগ রয়েছে, তোমাকে 3টি আলাদা আলাদা করে প্যারাগ্রাফ তৈরি করতে হবে, ওখানে বুঝিয়ে দিতে হবে 3 রকমের নম্বরের জন্য বা প্রশ্নের জন্য আমার 3টি আলাদা আলাদা প্যারাগ্রাফে তাদের উত্তর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তরের মধ্যে তোমরা হেডিংটা দিলে, তারপর তোমরা আলাদা আলাদা প্যারাগ্রাফ করলে। কিছু শব্দ, যে শব্দগুলো ওই প্রশ্নের মূল উত্তরটাকে ধারণ করে রাখবে, সেই রকম কিছু শব্দের ব্যবহার তোমাদের জানতে হবে। খুব খেয়াল করে দেখো, আমি তোমাদের বোঝাতে বোঝাতে বলেছি যে এ মুহূর্তে মরে যাব নাকি, এর অত্যন্ত তাৎপর্য আছে। কোথায় ইতিবাচকতা, কোথায় নেতিবাচকতা, তোমরা উল্লেখ করো যে নেতিবাচকতার কুলে কুলে প্রবল আশাবাদ তথা ইতিবাচকতার ঢেউ। অসুবিধা নেই তো। আবার আমি বলেছি যে এখানে আমাদের, এই যে প্রশ্নটা আমাদের, ধরা যাক আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, 2 নম্বর থাকলো, তখন তুমি কি করবে? যে কবি যাদেরকে আমাদের বলতে বুঝিয়েছেন সেখানে একটি করে লাইন দেবে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ওরা বলেছেন, ওরা কাজ করে ব্র্যাকেটে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যারা বলেছেন, যারা শুধু দিলে পেলে না কিছু ডট 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 ব্র্যাকেটে বেড়ে যাবে। এখানে সময় কমে এসেছে, অন্যদিন সময় পেলে নামকরণের সার্থকতা কিভাবে লিখতে হবে বা বড় প্রশ্নের উত্তর কিভাবে সাজাতে হবে সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। উত্তর একটু হিন্টস দিয়ে দিই। তবু তো কজন আছি বাকি, কজন বলতে কাদের কথা বলা হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো না তোমাদের পুরোপুরি কিন্তু ওই কবির কথা, কবিতার কথা কোথা থেকে নেওয়া হয়েছে এর সূত্র ধরে এই প্রশ্নের ভাষাটাকেও কিন্তু ব্যবহার করতে হবে, যেটা অনেকেই করে না। এখানে কজন বলতে কাদের কথা বোঝানো হয়েছে, তাহলে ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা কি, কাদের কথা বোঝানো হয়েছে তোমরা লেখো যে কজন বলতে যে সচেতন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আগে সব বলে নেবে, বলে নেওয়ার পর মানুষদের কথা বোঝানো হয়েছে বা বলতে চাওয়া হয়েছে, এই ভাষাটা কিন্তু রাখো। তুমি সেখানে অন্য কোনো ভাষা ব্যবহার করো না। আমি বলছি প্রশ্নের ভাষাটাকে যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করো। যাই হোক, আজ আমরা কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার আলোচনা এখানে সময় শেষ হয়ে এসছে, এখানেই সমাপ্ত করলাম। আমরা প্রচণ্ড দুঃসময়ের মধ্য দিয়ে কাল কাটাচ্ছি। তোমরা সকলেই বাড়িতে পড়াশোনা করবে, সকলেই ভালো থাকবে। শুভরাত্রি।